আমাদের স্থির তৈরিতে চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি। আজকে আরেকটা অঙ্ক করাবো, লাস্ট ওয়ান 41 41 নম্বর অঙ্ক। এটা শেষ অঙ্ক। আচ্ছা, এখানে লেখা আছে তোমার সার্জিত উৎসের ভোল্টেজ স্থির রেখে যদি একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে ব্যবধান, অর্থাৎ পাতদ্বয়ের ব্যবধান 10% কমানো হয়, তবে ধারকের সঞ্চিত শক্তির শতকরা পরিবর্তন কত হবে। আচ্ছা, এখানে বলছে একটা ধারকের তোমার দুই প্রান্তে বিয়োগ ঠিক রেখে যদি সমান্তরাল ওই ধারকের দুটি পাতের মধ্যে দূরত্ব কমানো হয় 10%, কতটুকু কমানো হয় 10%, তাহলে বলছে যে সঞ্চিত শক্তির কতটুকু পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে কীভাবে করবো দেখো। আমরা প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুইবার বিবেচনা করি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিয়োগ যা, দ্বিতীয় ক্ষেত্রে বিয়োগ তাই হবে। আর সেন্সটা হবে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দুই পাতের ব্যবধান যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে দুই পাতের ব্যবধান তার চেয়ে একটু কম হবে। কতটুকু কমবে? 10% কমে যাবে। তাহলে আমরা লিখি প্রথম ক্ষেত্রে, ধরি ধারকের পাতদ্বয়ের ব্যবধান ডি। আচ্ছা, এরপরে এবং বিভব করলাম ভি, বিভব হচ্ছে ভি। সুতরাং ধারকত্ব হচ্ছে ধরলাম আমরা C1। প্রথম ধারকত্ব কত ধরলাম? C1 ধরলাম। C1 সমান এপসাইলন নট কে এ ডিভাইড বাই ডি। এখানে এটা কি? এটা হচ্ছে তোমার সমান্তরাল পাতের ক্ষেত্রফল। আচ্ছা, আর কে তো জানোই দুই পাতের মধ্যে যে পরাবৈদ্যুতিক অথবা ডাইলেকট্রিক রাখা হবে, সেই ডাইলেকট্রিক ধ্রুবক হচ্ছে কে। আচ্ছা, দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা, তাহলে ধারকত্ব হচ্ছে C1। সুতরাং ধারকে সঞ্চিত শক্তি, আমরা এটাকে E1 ধরি। E1 সমান, আমরা জানি সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে হাফ CV স্কোয়ার। তাহলে এটা হবে হাফ C1 ভি স্কোয়ার। ভি তো বিয়োগ দুই ক্ষেত্রে এক, অর্থাৎ আমরা বিয়োগ দুটো ধরার প্রয়োজন নেই, বলছে উভয় ক্ষেত্রে বিয়োগ একই। তবে ধারকত্ব C1 ধরছি। C1 ধরার কারণ হচ্ছে যেহেতু মধ্যবর্তী দূরত্ব কমে চেঞ্জ হচ্ছে, 10% কমে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ধারকত্বও তোমার পরিবর্তন হবে। এই কারণে প্রথম ক্ষেত্রে ধারকত্ব যা হবে, দ্বিতীয় ক্ষেত্রে ধারকত্ব তা হবে না। দেখো, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমানো হচ্ছে, বাট পাতদ্বয়ের ক্ষেত্রফল একই আছে, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে C1 এই ক্ষেত্রে দূরত্বকে D1 ধরি। কি ধরলাম? প্রথম ক্ষেত্রে দূরত্বকে ধরলাম D1। আচ্ছা, আর ক্ষেত্রফল এ ধরি। উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল একই থাকবে, কারণ ক্ষেত্রফল কথা কিছু বলে নেই। যেহেতু বলে নেই, আমরা ধরে নিচ্ছি উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল, পাতদ্বয়ের ক্ষেত্রফল একই, অর্থাৎ এ হবে। A1 লেখা প্রয়োজন নেই, কিন্তু পাতদ্বয়ের ব্যবধান প্রথম ক্ষেত্রে যা, দ্বিতীয় ক্ষেত্রে তার চেয়ে কম। কতটুকু কম? 10%। এই কারণে প্রথম ক্ষেত্রে ধরে নিলাম D1, দ্বিতীয় ক্ষেত্রে নিশ্চয়ই হবে D2। D2 হবে D1 এর চেয়ে 10% কম। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে তোমার এই D1 ধরে আমরা এখান থেকে এই সঞ্চিত শক্তি E1 সমান হাফ C1 ভি স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, C1 করে আমরা এটা লিখবো, এখনো লিখলাম, পরে লিখবে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে তোমার বিভব। আচ্ছা, আমরা প্রথম ক্ষেত্রে এই ধারকের পাতদ্বয়ের ব্যবধান D1 ধরি। ডি না ধরে কি দেবো? D1 দেবো। দ্বিতীয় ক্ষেত্রে তোমার বিভব কত হবে? বিভব একই, বলছি বিভব পরিবর্তন হবে না। পাতদ্বয়ের ক্ষেত্রফল একই, কে এর মানও একই, শুধু চেঞ্জ হবে ডি, অর্থাৎ এক্ষেত্রে হবে D2। তাহলে দ্বিতীয় বিভব হচ্ছে ভি, আর তোমার পাতদ্বয়ের ব্যবধান হচ্ছে তোমার D2 সমান 10% কমানো হয়েছে। 10% কমানো হয়েছে, তাহলে কি হবে? D2 হবে D1 এর 100 মাইনাস 10%। 100 মাইনাস 10%, অর্থাৎ যা ছিল তার 10% কমে গেছে। আগে ছিল D1, এখন D1 এর কত পার্সেন্ট হবে? 90% হবে, যেহেতু 10% কমে গেছে। তখন এটা কীভাবে লিখবো?
D1 এর 100 মাইনাস 10%। তাহলে এক্ষেত্রে D2 সমান লেখা যায়, আমি শর্টকাট করি, D1 এর কত পার্সেন্ট? 90%। 90% মানে হচ্ছে 0.9 D1, অর্থাৎ D2 সমান 0.9 D1। আচ্ছা, এই হচ্ছে তোমার দ্বিতীয় মাত্রার ব্যবধান। আচ্ছা, এবার আসো আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে ইয়েটা লিখি, তোমার ধারকত্ব। ধারকত্ব কি হবে এখন? C2। ধারকত্ব হবে C2, সূত্র হবে এপসাইলন নট কে এ বাই D2। কে এ বাই D2, D2 পরিবর্তে আমরা লিখবো এপসাইলন নট কে এ বাই D1। সরি, D1 হবে না, 0.9 D1, কারণ D2 সমান 0.9 D1। এখন আসো সঞ্চিত শক্তি কি হবে? সঞ্চিত শক্তি হবে E2। E2 সমান হাফ C2 ভি স্কয়ার। ধারকত্ব চেঞ্জ হয়েছে, যেহেতু দূরত্ব কমে গেছে, কিন্তু ভি তো একই, বুঝছেন? ভি এক। আমরা দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চয় শক্তি পেলাম। প্রথম ক্ষেত্রে সঞ্চয় শক্তি ছিল E1, সেটাকে আমরা সমীকরণে 1 দিই, হ্যাঁ। আর দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চয় শক্তি যেটা পেলাম E2, সেটার সমীকরণ 2 দেবো। এখন প্রশ্ন কি করছে? প্রশ্ন করছে যে তোমার সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা একটা কাজ করি, 2 ভাগ 1 করি। 2 ভাগ 1 করে তাহলে কি দাঁড়ায়? 2 ভাগ 1 করে পাই E2 ভাগ E1 সমান, E2 পরিবর্তে আমরা লিখব হাফ C2 ভি স্কয়ার, E1 এর পরিবর্তে লিখব হাফ C1 ভি স্কয়ার। এখন হাফ হাফ কাটা যাবে, ভি স্কয়ার ভি স্কয়ার কাটা যাবে, থাকবে C2 বাই C1। এবার আসো E2 বাই E1 সমান, C2 এর পরিবর্তে আমরা লিখব এপসাইলন নট কে এ বাই D1, যেটা আমরা একটু আগে C2 দিছিলাম। আচ্ছা, C1 এর পরিবর্তে হবে এপসাইলন নট কে এ বাই 0.9 D1। দেখো আমরা পাইছি না একটু আগে, হ্যাঁ, বলেছি আমাদের এখানে। E2 এর পরিবর্তে হবে 0.9 D1, আর E1 এর পরিবর্তন হবে এপসাইলন কে এ বাই 0.9 শুধু D1, শুধু D1। আচ্ছা, তাহলে আসে এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কি দাঁড়ায়? দাঁড়াবে এইটা, উপরে হবে D1, নিচে হবে 0.9 D1। এই এপসাইলন নট কে এ উপরে নিচে কাটা চলে যাবে, তাহলে এখানে D1 কাটা চলে যায়। E2 বাই E1 ইকুয়াল কি দাঁড়ায়? 1 বাই 0.9, 1 ভাগ 0.9, 1 বাই 0.9 মানে হচ্ছে 1.11, 1.11। তাহলে E2 সমান কি লেখা যায়? 1.11 E1। E2 সমান লেখা যায় 1.11 E1। দেখা যাচ্ছে E2 টা E1 চেয়ে বেড়ে যাচ্ছে। কত গুণ হচ্ছে? 1.11 গুণ, একটু বাড়তেছে। আমাদের এখানে প্রশ্ন করছে যে শতকরা কতটুকু পরিবর্তন হচ্ছে, সঞ্চয় শক্তি শতকরা পরিবর্তন কত। আমরা দেখলাম যে সঞ্চয় শক্তি বেড়ে গেছে, তাহলে পরিবর্তন কতটুকু হবে? E2 মাইনাস E1। এবার আমরা দেখি সঞ্চিত শক্তির পরিবর্তন। সঞ্চিত শক্তির পরিবর্তন, এটাকে আমরা ডেল ই লিখতে পারি, ডেল্টা ই। এটা হবে E2 মাইনাস E1 ইকুয়াল কি দাঁড়ায়? 1.11 E1 মাইনাস E1, অর্থাৎ 0.11 E1। এটা হচ্ছে ডেল ই। এখন যদি তোমাকে বলে যে কি শতকরা শক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে, সরি সঞ্চয় শক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আনসার হবে 0.11 E1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে সঞ্চয় শক্তি ছিল তার 0.11 গুণ বৃদ্ধি হবে। কিন্তু বের করতে হবে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। শতকরা বৃদ্ধিটা কিভাবে বের করে? হ্যাঁ, যতটুকু বৃদ্ধি পাইছে বা বৃদ্ধি পাইছে ডেল ই, এই ডেল ইটাকে আদি সঞ্চয় শক্তি E1 দ্বারা ভাগ করতে হবে এবং সেটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তোমরা এটা জানো, বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধি প্রাপ্ত শক্তিকে তোমার ভাগ করতে হবে আদি মান দ্বারা, আদি শক্তি দ্বারা, এবং 100 দ্বারা গুণ করতে হবে। এবার কি দেখবা? সঞ্চিত শক্তি শতকরা বৃদ্ধি,
শতকরা বি, হ্যাঁ, বা বৃদ্ধির হার লিখতে পারো, শতকরা বৃদ্ধির হার বৃদ্ধির হার লিখতে পারো, ইকুয়াল ডেল ই, নিচে হবে E1 ইন্টু 100%। ডেল এর পরিবর্তে আমরা লিখবো 0.11 ভাগ E1 ইন্টু 100%। E1 কাটা, হ্যাঁ, এটা হবে 11%। বইতে কি আছে? বইতে আছে 11.1%। আসলে এখানে এরা আরেকটা ওয়ান নিচ্ছে, বুঝছো? এখানে যদি আমরা ভাগ করি, ওই যে একটু আগে 1/0.9 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 1.1111 এরকম আসে। আমরা পুরোটা যদি এরা আরেকবার বেশি নিই, দশমিক আরেকবার বেশি নিয়েছি, এই কারণে আসছে 11.1। আমরা একবার কম নিয়েছি, এই কারণে 11%। সমস্যা নেই। এই তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক ম্যাক্সিমাম করে ফেলছি, হ্যাঁ, শেষ বলা যায়। আচ্ছা, থিওরিতে একটু বাকি আছে, হ্যাঁ, একটু বাকি রয়েছে। আসলে আমাদের বই নাই তো, এই কারণে প্রবলেম হয়ে গেছে সামান্য একটা টপিক, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এই চার্জের কোয়ান্টাম এবং চার্জের সংরক্ষণশীলতা। খুবই ছোট দুটো টপিক আমরা এখন পড়াবো। প্রথম হচ্ছে চার্জের কোয়ান্টাম। আচ্ছা, এটা অবশ্য পরীক্ষা সেই কারণে পড়াচ্ছি। চার্জের কোয়ান্টাম। আচ্ছা, চার্জের কোয়ান্টাম জিনিসটা আসলে এটা হচ্ছে, আমি আগে এমনি বুঝে তাহলে বুঝলাম, কোনো চার্জিত বস্তুর চার্জ, ইলেকট্রনের চার্জের সরল গুণিতক। মূল কথা হচ্ছে ইলেকট্রনের চার্জ যা হবে, আমরা যে ইলেকট্রন চার্জের পরিমাণ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন যে কোনো চার্জিত বস্তুর চার্জ এই ইলেকট্রনের চার্জের সরল গুণিতক হবে, হ্যাঁ, বুঝছো? যে সে যেমন 5 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, হ্যাঁ, 10,000 হতে পারে, কিন্তু ভগ্নাংশ হওয়া সম্ভব না, অর্থাৎ 1.1 এটা হওয়া পসিবল না। এটাই হচ্ছে চার্জের কোয়ান্টাম। ব্যাপারটা কি, কেন হলো এটা? এটা হওয়ার কারণ হচ্ছে, তোমরা জানো চার্জিত কীভাবে করে একটা বস্তু। আমরা বলছি যে চার্জিত করে হয় বস্তু থেকে ইলেকট্রন অপসারণ করে, অথবা বাইরে থেকে ইলেকট্রন বস্তুর মধ্যে যখন আসবে তখন ওই বস্তুটি চার্জিত হবে। ইলেকট্রন যখন বস্তু থেকে বের হয়ে যায় তখন সেটা ধনাত্মক চার্জ চার্জিত হয়, যখন বাইরে থেকে ইলেকট্রন নতুন করে যোগ হয় তখন সেটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এখন দেখো, আমি যদি ইলেকট্রন বের করতেছি বা বাইরে থেকে ইলেকট্রন আনতেছি, সেক্ষেত্রে ভগ্নাংশ ইলেকট্রনটা আনা বা বের করা সম্ভব না। তোমাকে বের করতে হবে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন, অর্থাৎ সরল অঙ্কের। যেমন 5টা ইলেকট্রন আমি বের করতে পারি, 5টা ইলেকট্রন বের হয়ে গেলে এই বস্তুটি চার্জ দিতে হবে প্লাস ই। 3টে ইলেকট্রন যদি বের করে নিই বস্তুতে, তাহলে চার্জ দিতে হবে 3e প্লাস 3e। একইভাবে যদি বাইরে থেকে একটা ইলেকট্রন আসে তাহলে চার্জ দিতে হবে মাইনাস। যদি 2টা ইলেকট্রন আসে চার্জ দিতে হবে কতটুকু, -2e। এখন দেখো, এটা তো পসিবল না যে আমি 1.1 ইলেকট্রন বের করে নিলাম বা 1.5টা ইলেকট্রন বের করে নিলাম, অর্থাৎ ইলেকট্রনকে ভাঙা তো সম্ভব না, ভগ্নাংশ ইলেকট্রন বের করা সম্ভব না, বাইরে থেকে ভগ্নাংশ করে ইলেকট্রন অ্যাড করাও সম্ভব না, বুঝছো? নিতে হবে সরল গুণিতক সংখ্যক ইলেকট্রন। এই কারণে কোনো বস্তুর বা যে কোনো চার্জিত বস্তুর চার্জ অবশ্যই ইলেকট্রনের চার্জের সরল গুণিতক। আমি যদি একটা ইলেকট্রন বের করে নিই, যেমন সোডিয়াম থেকে, যদি সোডিয়াম থেকে ফর্মুলা থেকে একটা ইলেকট্রন বের করে নিই, তোমরা জানো এটা যাবে সোডিয়াম প্লাস, তাহলে তার চার্জ কত ঠিক হবে? যেহেতু একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তার চার্জের পরিমাণ হবে 1.6 ইন্টু 10⁻9। বুঝছো? এবার আসো, আমরা যদি কপার থেকে 2টা ইলেকট্রন বের করে দিই, তাহলে হবে Cu প্লাস 2। সেক্ষেত্রে চার্জ হবে 2 ইন্টু ইলেকট্রনের চার্জ, অর্থাৎ 2 স্মল। মূল কথা হচ্ছে যে কোনো বস্তুর চার্জের পরিমাণ ইলেকট্রনের চার্জের সরল গুণিতক হবে, ভগ্নাংশ হওয়া সম্ভব না। এই ব্যাপারটাই হচ্ছে চার্জের কোয়ান্টাম। ওকে, এবার আমরা লিখি, ছোট করে লিখে দিই চার্জের কোয়ান্টাম জিনিসটা কি, যেটা বুঝাইলাম সেটাই ছোট আকারে লিখে দেবো। আচ্ছা, সেটা হচ্ছে তোমার কোন বস্তুর সর্বমোট চার্জ, আমি লিখে দিচ্ছি কোন বস্তুর সর্বমোট চার্জ, কোন বস্তুর সর্বমোট চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণসংখ্যার গুণিতক, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝছো? ঠিক আছে।
ইলেকট্রনের চার্জ স্মল ই হলে, ইলেকট্রন চার্জ স্মল ই হলে কোন বস্তুর মোট চার্জ ইউ সমান প্লাস মাইনাস এন ই, প্লাস মাইনাস এন। এই এনটাই হচ্ছে এখানে সরল গুণিতক অর্থাৎ পূর্ণ সংখ্যা। এনটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, এনটা ভগ্ন সংখ্যা সম্ভব নয়। এটাই হচ্ছে মূলত চার্জের কোয়ান্টাম। ঠিক আছে, তাহলে এন হচ্ছে এখানে একটি পূর্ণ সংখ্যা, এন এখানে একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, একেই চার্জের কোয়ান্টায়ন বলে। ঠিক আছে, এটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। ওকে, আচ্ছা, এবার আসলে চার্জের সংরক্ষণশীলতা। এটা মানে সংরক্ষণশীলতা মানে হচ্ছে যেটা নষ্ট হয় না বা ধ্বংস হয় না, বা যেরকম আছে এরকমই থাকে, এটাই সংরক্ষণশীলতা। আচ্ছা, সংরক্ষণশীলতা হচ্ছে এটা আসলে পৃথিবীতে টোটাল চার্জের পরিমাণ সমান, চার্জের সংখ্যা বাড়েও না কমে না। এর কারণ হচ্ছে আমরা এই চ্যাপ্টার ঠিক প্রথমেই দেখেছিলাম তোমাদের যে কিভাবে একটা বস্তু চার্জিত করে, বা একটু আগেও হালকা আলোচনা করছে যে একটা বস্তু চার্জিত করতে হলে, চার্জিত করা মানে হচ্ছে ওই বস্তু থেকে ইলেকট্রন বের করে নেওয়া অথবা ওই বস্তু ইলেকট্রন বাইরে থেকে আনা, তাহলে বস্তুটি চার্জিত হবে। এখন তুমি একটু খেয়াল করো, আমরা যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে যাই, হ্যাঁ, এবং সেই ইলেকট্রনটাকে আমরা কী করবো, ক্লোরিনকে দিয়ে দেবো, তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন ইলেকট্রন বহন করলো। তাহলে দেখো, সোডিয়াম ধনাত্মক চার্জে চার্জিত হবে আর ক্লোরিন ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আমার ইলেকট্রনটা কিন্তু ধ্বংস হয়নি, ইলেকট্রনকে ধ্বংস হয়েছে, ইলেকট্রনটা জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। যেখান থেকে গেছে সেটা হবে ধনাত্মক চার্জে চার্জিত, আর যেখানে গেছে সেটা হবে ঋণাত্মক চার্জে চার্জিত। এইভাবে ধরো আমরা যদি কোনো কিছু ঘষি, আমরা বলছিলাম ঘর্ষণের ফলে চার্জিত হয়, একটা বস্তু চার্জিত হয়, তাহলে কি হয়, ঘর্ষণ ফলে যেটা হয় সেটা হচ্ছে এক বস্তু থেকে আরেক বস্তুতে ইলেকট্রন চলে যায়। ফলে যেখান থেকে ইলেকট্রনটা চলে গেলো সে হলো ধনাত্মক চার্জিত, আর যে ইলেকট্রনটা গ্রহণ করলো সে হলো ঋণাত্মক চার্জে চার্জিত। অর্থাৎ টোটাল চার্জের পরিমাণ একই থাকে, ইলেকট্রন ধ্বংস হওয়া সম্ভব না। এটাকেই বলছে যে চার্জের সংরক্ষণশীলতা। হ্যাঁ, তো ব্যাপারটা আমরা মোটামুটি বুঝে যাবে, ব্যাপারটা একটু লিখে দিই। সেটা হচ্ছে তোমার আচ্ছা, দেখো, বিশ্বের মোট চার্জের পরিমাণ একই থাকে। আমরা লিখি একটু চার্জের সংরক্ষণশীলতা। চার্জের সংরক্ষণশীলতা, এটা হচ্ছে তোমার বিশ্বের মোট চার্জের পরিমাণ সর্বদা একই থাকে। বিশ্বের মোট চার্জের পরিমাণ সর্বদা একই থাকে। একটি ধনাত্মক বা একটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি বা ধ্বংস কখনোই সম্ভব নয়। অর্থাৎ তুমি চাইলে নতুন করে একটা ধনাত্মক চার্জ সৃষ্টি করবা, এটা পারবা না, বুঝছো? টোটাল চার্জ কিন্তু একই আছে। হ্যাঁ, এর চেয়ে বেশি ধনাত্মক পরিমাণ চার্জ সৃষ্টি করা সম্ভব না। ঠিক আছে, নতুন চার্জ যেমন সৃষ্টি হয় না, অর্থাৎ টোটাল চার্জ আছে তাই নতুন করে চার্জ সৃষ্টি করা যাবে না। নতুন চার্জ যেমন সৃষ্টি হয় না, হ্যাঁ, তেমনি কোনো চার্জ ধ্বংস হয় না। কি হয় না? ধ্বংস ও হয় না। একেই চার্জের কোয়ান্টাম বলে, একেই চার্জের কোয়ান্টায়ন বলে। ঠিক আছে, আরেকটা আলোচনা করি।
কি বলছে, বিশ্বের মোট চার্জের পরিমাণ সর্বদা একই থাকে। একটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি বা ধ্বংস করা কখনোই সম্ভব নয়। নতুন চার্জ যেমন সৃষ্টি হয় না, তেমনি কোনো চার্জ ধ্বংস হয় না। একেই চার্জের এটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। একেই চার্জের সংরক্ষণশীলতা বলে। ঠিক আছে, এই আর এই দুটো টপিক জাস্ট করে দেবে, এটা আমার সময় তোমার অনুধাবনে আসতে পারে। আচ্ছা, এই মোটামুটি আমাদের শেষ হলো। আর একটা জিনিস একটু বলে নিই, অত ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে তোমার বদ্ধ চার্জ আর হচ্ছে মুক্ত চার্জ। এটা হচ্ছে তড়িৎ আবেশ। আমরা ঠিক প্রথম ক্লাসে যেটা দেখেছিলাম সেখানে বদ্ধ চার্জ আর মুক্ত চার্জের একটা ব্যাপার থাকতে পারে। সেটা কি দেখো, আমরা আবেশ প্রক্রিয়া যখন চার্জিত করি তখন কি হয় তোমার, সে ধরো আমরা একটা পরিবাহী পদার্থ এখানে দিলাম, বা পরিবাহী একটা দিলাম, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। এর কাছে আমরা একটা চার্জিত বস্তু নিয়ে আসলাম, সে ধরো একটা ইগোনাইট যেটা ঋণাত্মক চার্জিত অবস্থা অলরেডি আছে। তো এই এই পদার্থটা হচ্ছে একটা পরিবাহী মানে হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকবে, এবং সেই ইলেকট্রনগুলো কিন্তু পুরো এই অংশ জুড়ে থাকবে, পুরো পথ জুড়েই থাকবে। এখন আমরা যদি একটা নেগেটিভ চার্জকে এর কাছাকাছি আনি, তাহলে কি হবে, এই নেগেটিভ চার্জের তোমার এই নেগেটিভ চার্জ কি করবে, এই বস্তুর মুক্ত ইলেকট্রনগুলোকে বিকশিত করে সরিয়ে দিবে। ফলে এই প্রান্ত থেকে সরিয়ে দিলে এরা কোথায় যাবে, এদিকে চলে যাবে। ফলে এই প্রান্তে নেগেটিভ ইলেকট্রন বেশি হয়ে যাবে, অর্থাৎ এই প্রান্ত হয়ে যাবে নেগেটিভ চার্জ, এই প্রান্ত হয়ে যাবে পজিটিভ চার্জ, এই প্রান্ত হয়ে যাবে পজিটিভ চার্জ। এখন যদি আমরা এখানে গ্রাউন্ড করে দিই, আমরা দেখেছি এটা, তাহলে কি হবে, এই যে এই প্রান্তের দূরবর্তী প্রান্তের ইলেকট্রনগুলো, যেগুলো এখান থেকে সরে আসছে, এই ইলেকট্রনগুলো কিন্তু এই ভূপৃষ্ঠে বা পৃথিবীতে চলে যাবে, ফলে এরা থাকবে না। এই দূরবর্তী প্রান্তের ইলেকট্রনগুলোকে বলে অ্যাকচুয়ালি মুক্ত চার্জ। কি বলে, মুক্ত চার্জ। আর যেগুলা তোমার নিকটবর্তী প্রান্তের, অর্থাৎ যেই বস্তু দিয়ে আমরা আবিষ্ট করতেছি তার কাছাকাছি প্রান্তের যেই চার্জগুলো থাকবে, যেটা এখানে ধনাত্মক চার্জ, সেগুলো হচ্ছে তোমার বদ্ধ চার্জ। সেগুলো কি বদ্ধ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তুমি চাইলে কিন্তু এই চার্জগুলোকে সরাইতে পারবা না। কেন পারবা না? এই যে ইউনিটটা যতক্ষণ থাকবে ততক্ষণ সে কিন্তু এদেরকে আকর্ষণ করতে রাখবে। এইখানে এই চার্জগুলো যেরকম ভূপৃষ্ঠে চলে গেছে, এইরকম ঘটনা এখানে ঘটবে না, কারণ এদেরকে এই ইউনাইট অন্তটা যে নেগেটিভ চার্জ আছে তারা এদেরকে আকর্ষণ করে ধরে রাখছে। এই কারণে এদের এই প্রান্তের অর্থাৎ নিকটবর্তী প্রান্তের আবেশ প্রক্রিয়ায় যখন আবিষ্ট করা হবে, যেই বস্তুকে আবিষ্ট করা হবে সেই বস্তুর নিকটবর্তী প্রান্তে, নিকটবর্তী প্রান্ত বলতে বোঝাচ্ছে অন্য বস্তু দিয়ে যখন আমরা আবিষ্ট করতেছি তার নিকটবর্তী প্রান্তে যেই চার্জগুলো তাদেরকে বলে বদ্ধ চার্জ, আর দূরবর্তী প্রান্তের চার্জগুলোকে বলে মুক্ত চার্জ। এই কারণে বলে দূরবর্তী প্রান্তের চার্জগুলো কিন্তু ভূপৃষ্ঠে চলে যাচ্ছে, ভূপৃষ্ঠে চলে যাচ্ছে, এগুলো থাকতেছে না এখানে যদি আমরা গ্রাউন্ড করি। কিন্তু এখানে গ্রাউন্ড করলে এরা যাবে না, এগুলো যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এদেরকে আকর্ষণ করে ধরে রাখছে এই ইউনাইট প্রান্তটা, এই প্রান্তটা যেটা আমরা ইউনাইট বলছি সে ধরে রাখছে। এই কারণে এটাকে বলে তোমার এই বদ্ধ চার্জ, আর এগুলাকে বলে কি চার্জ, মুক্ত চার্জ। আমরা সংজ্ঞা এভাবে লিখতে পারি, আমরা দুইটা লিখতে পারি, লিখে দিই একটু। প্রথম হচ্ছে বদ্ধ চার্জ, এটা একটু মুছে দিই। বদ্ধ চার্জ, আবেশের দরুন কোন আবিষ্ট বস্তুর নিকট প্রান্তের আবিষ্ট চার্জকে, যেটা আমরা দেখেছি কোনো একটা কাছাকাছি ছিল সেটা আবিষ্ট চার্জকে বদ্ধ চার্জ বলে। এরপর আছে মুক্ত চার্জ। মুক্ত চার্জ কি দেখো, আবেশের দরুন কোন আবিষ্ট বস্তুর আমরা যেগুলো আনসার সেগুলো লিখছি, আবিষ্ট বস্তুর দূর প্রান্তের আবিষ্ট চার্জকে
অনিষ্ট সার্চকে মুক্ত সার্চ বলে। কেন বলো বুঝছো তো? ওগুলা গ্রাউন্ডে চলে যাচ্ছে কারণ ইগোনেটের সাথে ইগোনেটের ডন্টের যে সার্চ সেই সার্চটা এদেরকে আকর্ষণ করে থাকে না, এটা দূরে থাকে। বুঝছো? তো এই মোটামুটি এই পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারের অনেক টাইম লাগছে, আমাদের অনেকগুলো লেকচার দিতে হয়েছে। তবে বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। এখান থেকে প্রায় প্রতি বছর পরীক্ষা আসে আর ভর্তি পছন্দ থাকবে। তো আমরা এই লেকচার টাইম বেশি লাগলো, অনেকগুলো লেকচার লাগলো, একেবারে কিছুই বাদ দেওয়া হয়নি। প্রতিটা টপিক পড়ানো হয়েছে এবং অঙ্ক ম্যাক্সিমাম করানো হয়েছে। বুঝতে পারছো? কারণ আমি যেগুলো করেছি আশা করি এর বাইরে যাওয়ার কথা না। হ্যাঁ, যেখানে কষ্ট করুক তোমরা এগুলো ভালো করে পড়লেই আশা করি পারবা। হ্যাঁ, তো আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। আমরা এরপরে তোমাদের এবার যেহেতু কলেজ কখন খোলে না খোলে, তবে সেপ্টেম্বর খোলার একটা সম্ভাবনা আছে। যদি খোলে আমরা তখন হয়তো বাসায় পড়ানো শুরু করে দেবো। আর এর মধ্যে আমরা ধরো আগস্ট মাসটা এই কন্টিনিউ করতে থাকবো। হ্যাঁ, আমরা সিরিয়াল এখন সব শেষ করবো। বুঝছো? সিরিয়াল শেষ করবো আমরা, এরপর হয়তো গাড়ি ধরুন করতে পারি, এখন শিওর না। হ্যাঁ, তো তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবা। আর আমি কালকে একটা স্টেটাস দিয়েছিলাম পেমেন্টের ব্যাপারে। হ্যাঁ, পেমেন্টের ব্যাপারে এখন জানি আসলে সবার এই কন্ডিশনে আসলে একটু এই একটু খারাপই বলা যায়। হ্যাঁ, বুঝছো? তারপরেও তোমরা আমাদের দিকেও দেখতে হবে। হ্যাঁ, তো আমি বলছিলাম যে সেকেন্ড ইয়ারে 2020 তোমরা 2000 যারা পারো দিয়ে দাও, আর যারা না পারো অন্তত 1000 করে দিও। বুঝছো? আর ফার্স্ট ইয়ারের যে পেমেন্টগুলো তোমাদের বাকি তোমরা সবাই জানো কার কত টাকা বাকি আছে। হ্যাঁ, তোমরা সেটা নিজ দায়িত্বে দিয়ে দিও। তো সবাই ভালো থাকবে। আর আগামীকাল ইনশাল্লাহ পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবে। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আর তোমাদের এমসিকিউ একটা পরীক্ষা নেবো ঈদের ঠিক পর করে, আমি এই গ্রুপে লিখে দেবো কখন দেবো। এমসিকিউ একটা পরীক্ষা নেবো 100 মার্ক। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে আর পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সেই অঙ্কটা 41। হ্যাঁ।